ভেরি গুড। আমাকে নিয়ে স্বপ্ন দেখলেও সেটা তোমার স্বপ্নই থেকে যাবে। আমি কখনোই তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না, আর না পারবো আমার আমার সন্ধ্যা কন্যাকে ভুলে যেতে। উৎসের কথা শুনে আদ্রি মনে মনে বলল, আপনার এই সন্ধি কন্যার ব্যাপারটা বড্ড ভাবাচ্ছে আমায়। নাতাশার জন্মদিনের পার্টিতে সন্ধেবেলা আপনার সাথে আমার দেখা হয়েছিল। সেদিন কল্পনায় নয়, বরং বাস্তবেই আপনি আমার কোমর আঁকড়ে ধরেছিলেন। কিছু সময়ের জন্য দুই জোড়া চোখ এক হয়েছিল। সেই হিসেবে আমি আপনার সন্ধি কন্যা। কিন্তু আদি বলেছিল আদির সাথেও নাকি আপনার দেখাটা সন্ধেবেলাই হয়েছিল কোনো এক পার্টিতে। আপনি আদিকে পার্টিতে দেখেই পছন্দ করে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ব্যাপারটা আমার কেমন যেন গোলকধাঁধার মতো লাগছে। যাই হোক, বিয়েটা যখন হয়েছে তখন আমি আমার অধিকার ছাড়ছি না। এটা জি বাংলার সিরিয়াল নয় যে একজনের 4টা স্বামী থাকবে। আপনাকে যখন 3 কবুল বলে বিয়ে করেছি তখন আমৃত্যু আপনার সাথেই থাকবো আমি, সেটা আপনি চান বা না চান। আমি সহজ সরল হতে পারি, তাই বলে ভাববেন না আপনাকে এত সহজেই ছেড়ে দিব। আদ্রিকে চুপ থাকতে দেখে উৎস বলল, আমার কাছে প্রতিটা সেকেন্ডের মূল্য অনেক বেশি। তোমার এসব নাটক দেখার সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। দ্রুত নিচে আসো। বলে উৎস বেরিয়ে গেল। উৎস যাওয়ার সাথে সাথেই আদ্রি লাগেজ নিয়ে নিচে এসে দেখে সাজিন সবেমাত্র স্কুল থেকে ফিরেছে। আদ্রিকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সাজিন দৌড়ে এসে আদ্রিকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথাও যাচ্ছ না নতুন বউ? আদ্রি নিচু হয়ে সাজিনের গালে চুমু দিয়ে বলল, হ্যাঁ সোনা, বাবা বাড়ি যাচ্ছি। আমিও যাবো তোমার সাথে। আদ্রি কিছু বলতে যাবে তার আগেই ঝর্ণা তালুকদার দৌড়ে এসে সাজিনকে আদ্রির থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি কোথাও যাবে না সাজিন। 2 দিন পর তোমার পরীক্ষা শুরু হবে। ও যেতে চাইছে, যাক না কাকিমা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আদ্রি? 2 দিন পর বরের মুখ দর্শন করতে পেরেছ। একটা সুযোগ পেয়েছ নিজেদের মধ্যে সব কিছু ঠিক করে নেওয়ার। কিন্তু তুমি যদি সাজিনকে তোমাদের সাথে নিয়ে যাও, সেই সুযোগটা তো হাতছাড়া হয়ে যাবে। কিন্তু কাকিমা, সাজিন। কোনো কিন্তু নয়। আমি সাজিনের মা। আমি সাজিনকে ঠিক সামলে নেব। তুমি তোমার বরকে সামলাও, নিজের আঁচলের তলায় বেঁধে নাও। ঝর্ণা তালুকদারের কথায় আদ্রি তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরে বলল, আপনি অনেক ভালো কাকিমা, কত সহজেই আমায় আপন করে নিয়েছেন। আমি ভেবেছিলাম বিয়েটা যেভাবে হয়েছে তাতে হয়তো কেউ আমার সাথে ভালো করে কথাই বলবে না। আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, খুবই সাধারণভাবে জীবনযাপন করেছি। সত্যি বলতে আদিতার চলাফেরা পোশাক দেখে আমার আদিতাকে একদমই পছন্দ হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল আদিতার সাথে উৎসের বিয়েটা হলে উৎসের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি বারবার চাইছিলাম বিয়েটা যেন না হয়, যেন ভেঙে যায়। যখন বিয়েটা হয়ে গেল তখন উৎসর কথা ভেবে খুব খারাপ লাগছিল। কিন্তু পর মুহূর্তে পাত্রী বদলে গেছে কথাটা শুনেই মনটা ভালো হয়ে গিয়েছিল। জীবনে অনেক সুখী হও আদ্রি। স্বামীর আদর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক তোমার সংসার। আমি এখন আসি কাকিমা। ঠিক আছে, যাও। আদ্রি একে একে সবার থেকে বিদায় নিয়ে নিচে এসে দেখে উৎস কারোর সাথে ফোনে চিৎকার চেঁচামেচি করছে। চেহারায় রাগের ছাপ ফুটে উঠেছে। আদ্রি একটু এগিয়ে গিয়ে শুনতে পেল উৎস বলছে, নাম্বার ট্র্যাক করা যাচ্ছে না মানে? যেভাবেই হোক ওকে খুঁজে বের করো। আমি একটা বারের জন্য হলেও আদিতার মুখোমুখি হতে দাঁড়াতে চাই। আমি আদিতার মুখ থেকে শুনতে চাই আমার কোথায় ভুল ছিল, কেন ছলনা করলো আমার সাথে। আমার সত্যিটা জানতে হবে। বলতেই আদ্রির দিকে উৎসের চোখ পড়ে। উৎস তৎক্ষণাৎ কল কেটে দিয়ে ফোন নিজের পকেটে ঢুকিয়ে বলল, আমাকে কি তোমার বেতনভুক্ত কর্মচারী মনে হয়? 10 মিনিট ধরে আমি এখানে অপেক্ষা করছি। এবার কি নিজে থেকে গাড়িতে বসবে নাকি কোলে করে নিয়ে বসাতে হবে? প্রত্যুত্তরে আদ্রি কিছু না বলে চুপচাপ গাড়ির পেছন সিটে গিয়ে বসে পড়ে। যা দেখে উৎসর রেগে গিয়ে আদ্রির হাত ধরে টেনে বাইরে বের করে দিয়ে বলল, আমি তোমার ড্রাইভার না, ওকে? গাড়িতে বসলেও দোষ, না বসলেও দোষ। আমি যাবোটা কোথায়? সামনের সিটে গিয়ে চুপচাপ বসে পড়ো। উৎসের কথা আদ্রিও ভদ্র মেয়ের মতো চুপচাপ গাড়িতে বসে পড়ল। উৎস এসে নিজের সিট বেল্ট লাগিয়ে বলল, সিট বেল্ট লাগিয়ে নাও। আদ্রি কয়েকবার সিট বেল্ট লাগানোর চেষ্টা করে লাগাতে না পেরে এ পর্যায়ে হাল ছেড়ে দিয়ে বলল, এসবের কোনো প্রয়োজন নেই আমার।
উৎস তৎক্ষণাৎ আদ্রির দিকে ঝুঁকে সিট বেল্ট লাগিয়ে দিয়ে বলল। নাচতে না জানলে উঠোন বাঁকা। কথাটা কর্ণপাত হলো না আদ্রির। আদ্রি একদিনে উৎসের দিকে তাকিয়ে মনে মনে বলল, আপনি যতবার আমার সংস্পর্শে আসেন ততবার আমার ভালো লাগা কাজ করছে। আমি নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছি। আমার যদি ক্ষমতা থাকতো, আমি এই সময় ঘড়ির কাঁটাটা থামিয়ে দিতাম। তাহলে অন্তত কিছু সময় আমাদের হতো, একান্তই আমাদের সময় হতো। আমি তাকে ভালোবাসিনি, আমি তার মায়ায় পড়েছি। আর মায়া বড্ড খারাপ জিনিস। না দেয় ভুলে থাকতে আর না দেয় ভালো থাকতে। আমি আদির পেছনে লোক লাগিয়েছি। সে যদি পাতালেও থাকে তবু আমি পাতাল খুঁড়ে হলেও তাকে বের করে নিয়ে আসবো। আমার মুখোমুখি দাঁড়াতে হবে তাকে, দাঁড়াতেই হবে। তোমার বাড়ি যাওয়ার সবচেয়ে বড় উদ্দেশ্য এটাই, আদিকে খুঁজে বের করা। প্রত্যুত্তরে আদ্রি কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। ঘন্টা খানেক পর তারা নিজেদের গন্তব্যে এসে পৌঁছালো। আদ্রি গাড়ির মধ্যে থেকে দেখতে পেল তার বাবা মা, আত্মীয় স্বজন সহ আরও অনেকেই তাদের জন্য অপেক্ষা করে আছে। উৎস গাড়ি থামাতেই আদ্রি দরজাটা খুলে দৌড়ে গিয়ে সজল খন্দকারকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আদ্রিকে কান্না করতে দেখে তিনি আদ্রিকে বুকের সাথে চেপে ধরলেন। তার চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তিনি সন্তর্পণে চোখের পানি মুছে আদ্রির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেমন আছিস মা? আদ্রি কিছু বলার আগেই আদ্রির নানি এগিয়ে আদ্রিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, আমার শরীর ভালো না থাকায় আদুর বিয়েতে আইতে পারি নাই। তোর শুনছিলাম আদুর নাকি মেলা বড়লোক বাড়িতে বিয়া হইছে। দেখছি না আদুর কত দামি শাড়ি গয়না পিন্দে আছে, একদম রানী নাহান লাগতাছে আমার আদুকে। এত বড়লোক বাড়িতে বিয়া হওয়ার পরও কেউ খারাপ থাকে নাকি? আদ্রি তার নানির কথা শুনে চোখের পানি মুছে বলল, তুমি ঠিকই বলেছো নানি, আমি অনেক ভালো আছি। ঠিক ততটাই ভালো আছি যতটা ভালো থাকার আমার কথা ছিল না। দোয়া করি সারা জীবন সুখে শান্তিতে সংসার কর, স্বামী সোহাগী হ। তার কথায় আদ্রি মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার কপালে স্বামীর আদর ভালোবাসা নেই গো নানি। আদ্রিকে নিয়ে সবার এত আদিক্ষেতা দেখে রাগে গজগজ করতে লাগলো উৎস। উৎস দরজা খুলে বের হতেই সবাই উৎসকে ঘিরে ধরল। উৎস না চাইতেও দাঁতে দাঁত চেপে সবার সাথে মত বিনিময় করে বাড়ির মধ্যে প্রবেশ করল। আদ্রির বিয়েতে তেমন আত্মীয় স্বজন না আসলেও আদ্রি আসবে শুনে আদ্রির কাজিন, নানি, ফুপু সহ আরও অনেকেই এসেছে। তাতে সর্বমোট 3টা রুম। আদ্রির রুম বাদে বাকি 2টা রুমে মেহমান গিজ গিজ করছে। আদ্রি অন্য রুম খালি না পেয়ে উৎসকে নিজের রুমে নিয়ে আসে। উৎস আদ্রির রুমে প্রবেশ করতেই তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আদ্রির রুমটা একদম পরিপাটি করে গুছিয়ে রাখা। রুমে তেমন কোনো আসবাবপত্র নেই। একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি, একটা পড়ার টেবিল। টেবিলের উপর পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন রাইটারের গল্পের বইও রয়েছে। উৎস বইপত্র দেখে বুঝতে পারল আদ্রি পড়ুয়া মেয়ে। উৎসকে এদিক ওদিক তাকাতে দেখে আদ্রি বলল, জানি আমাদের এখানে থাকতে আপনার কষ্ট হবে, একটু মানিয়ে নেবেন প্লিজ। আর একটা কথা, আপনি যে আমায় পছন্দ করেন না এটা আপনি আর আমি জানি, অন্য কেউ তো আর জানে না। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি এই ব্যাপারটা অন্য কাউকে বুঝতে দিবেন না প্লিজ। অন্তত যে কয়টা দিন আমরা এখানে আছি একটু ভালো ব্যবহার, একটু ভালো করে কথা বলবেন আমার সাথে, তাহলেই হবে। আদ্রির কথায় উৎস ডোন্ট কেয়ার ভাব নিয়ে লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। উৎসব ফ্রেশ হতে গিয়ে একেবারে শাওয়ার নিয়ে নেয়, কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন উৎসব চেঞ্জ করতে যায়। উৎসব চেঞ্জ করতে গিয়ে দেখে সে তাড়াহুড়ো করে শার্টের বদলে আদ্রির জামা সালোয়ার নিয়ে এসেছে। উৎসব কী করবে ভেবে না পেয়ে নিজের চুল টেনে ধরে কিছুক্ষণ ওয়াশরুমে পায়চারি করতে থাকে। দেয়ালে ঘুষি দেয় নিজেকে শান্ত করার জন্য, কিন্তু উৎসব নিজেকে শান্ত করতে না পেরে দরজা খুলে দেখে আদ্রি শাড়ি চেঞ্জ করে একটা সুতির 3 পিস পরেছে। অনেক মায়াবী লাগছে তাকে দেখতে। উৎস আদ্রিকে ডাকবে কি ডাকবে না ভাবতে ভাবতে হুট করে আদ্রির সাথে তার চোখাচোখি হয়ে যায়। তৎক্ষণাৎ উৎস বোকার মতো ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। উৎসের এহেন কার্যে আদ্রি যেন বোকা বনে যায়। আদ্রি কিছু একটা ভেবে ওয়াশরুমের কাছে এগিয়ে এসে বলল, এই আপনি কি আমার চেঞ্জ করে দেখছিলেন? আশ্চর্য, আমি তোমার চেঞ্জ করা দেখতে যাব কেন? তাহলে দরজা খুলে আপনি উকি দিচ্ছিলেন কেন? আপনি নিশ্চয়ই আমার চেঞ্জ করা দেখছিলেন। এখন ধরা পড়ে মিথ্যে কথা বলছেন, তাই না? আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমি তোমার চেঞ্জ করা দেখতে যাব। বাই দ্য ওয়ে,
তুমি তো জানতে আমি ওয়াশরুমে আছি, তবু রুমের মধ্যে কেন চেঞ্জ করছিলে? আদ্রি মনে মনে বলল। সত্যি তো, এই ব্যাপারটা আমার মাথাতেই ছিল না। ভেবেছিলাম ওনার দেরি হবে, এই সুযোগেই আমি চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু এত তাড়াতাড়ি বেরিয়ে পড়বে কে জানতো। কি হলো, কথা বলছো না কেন? আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই, আমার রুম, আমার ইচ্ছা। উৎসের ইচ্ছে হলো আদ্রির গালে কষে 2টা থাপ্পড় দিতে, কিন্তু উৎস নিজেকে শান্ত করে বলল। কুল ডাউন উৎস, কুল ডাউন। বেশি মাথা গরম করলে আজ তোর ইজ্জতের ফালুদা হয়ে যাবে। শ্বশুর বাড়ি এসে বউয়ের জামা সালোয়ার পরে ঘুরতে হবে। উৎস গলা স্বর নিচু করে বলল। আদ্রি। উৎসের মুখে আদ্রি নাম শুনে আদ্রির গায়ে কাটা দিয়ে উঠল। অন্যরকম ভালো লাগা আস্তে আস্তে জড়িয়ে ধরল তাকে। আদ্রি তোতলাতে তোতলাতে বলল। জি বলুন। আমার একটা হেল্প করতে হবে। আপনি বললে আমি আমার প্রাণটাও আপনাকে দিতে পারি উৎস। আপাতত প্রাণ দিতে হবে না, প্যান্ট দাও। মানে? আমি ভুলের শার্ট প্যান্টের বদলে তোমার সালোয়ার কামিজ নিয়ে আসছি। কথাটা শোনা মাত্রই আদ্রি হাসতে হাসতে বলল। ভালোই তো হয়েছে, আজকের মতো সালোয়ার কামিজ পরে ঘুরুন আপনি। এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে আদ্রি। বলে উৎস সাবান শ্যাম্পু নিচে ছুঁড়ে ফেলে দেয়। সাবান গিয়ে দরজার সামনে পড়ে। ঠিক তখনই আদ্রি শার্ট প্যান্ট নিয়ে দরজায় টোকা দেয়। উৎস গিয়ে দরজা খুলে দেয়। আদ্রি উৎসের হাতে কাপড় দেওয়ার জন্য পা বাড়াতেই সাবানের উপর পা পিছলে গিয়ে উৎসর গায়ের উপর পড়ে। উৎসের পায়ের তলায় ও শ্যাম্পু ছিল। উৎস ব্যালেন্স রাখতে না পেরে আদ্রিকে নিয়ে নিচে পড়ে যায়। না চাইতেও কিছু সময়ের জন্য দুজনের অধর এক হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় আদ্রি। জীবনে প্রথম অধরে অধর ছুঁয়েছে তার। মুহূর্তের মধ্যে লজ্জায় দুগাল রক্তিম হয়ে ওঠে। উৎসের চোখে চোখ রাখার সাহস হয় না তার। আদ্রি উৎসের চোখ থেকে চোখ সরিয়ে নিতে হুঁশ ফিরে উৎসের। উৎস তড়িঘড়ি করে উঠতে গিয়ে বুঝতে পারে তার পরনে থাকা তাওয়ালের গিট ঢিলে হয়ে এসেছে, যে কোনো সময় খুলে যেতে পারে। উৎস সন্তর্পণে আদ্রির উপর থেকে উঠে দেয়ালে পরপর কয়েকটা ঘুষি মেরে দিয়ে বলে। ড্যাম ইট, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম, একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে। সব এই ঠকবাজ মেয়েটার জন্য। মেয়েটার গালে কষে 2টা থাপ্পড় দিতে পারলে মনটা একটু শান্ত হতো। আদ্রি ভেবেছিল উৎস হয়তো তার হাত ধরে তাকে নিচ থেকে তুলবে, কিন্তু উৎস নিজে উঠে গেলেও আদ্রি সেখানেই ঠাই পড়ে থাকে। এদিকে আদ্রি ভেজে কাপড়ে গা চুলকাতে শুরু করে। আদ্রি আস্তে আস্তে উঠে দাঁড়াতে গিয়ে আবারও পা পিছলে ফ্লোরে পড়ে যায়, যার দরুন ব্যথায় আর্তনাদ করে ওঠে আদ্রি। আদ্রির আর্তনাদ কর্ণপাত হতেই উৎস আদ্রির কাছে ছুটে এসে আদ্রির দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। আদ্রি উৎসের হাত না ধরে নিজেই আস্তে আস্তে উঠে দাঁড়ায়। ব্যাপারটাতে বেশ অপমান বোধ করে উৎস কিছু বলতে গিয়েও আদ্রির অশ্রু ভেজা চোখের দিকে তাকিয়ে বলতে পারে না। আদ্রি চোখের পানি মুছে বলল। আমি বাইরে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি চেঞ্জ করে নিন। আপনি চেঞ্জ করে বের হলেই আমি চেঞ্জ করব। তুমি বরং আগে চেঞ্জ করে নাও, তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। উৎসের কথা শুনে আদ্রি কোনো কথা না বাড়িয়ে 3 পিস চেঞ্জ একটা শাড়ি পরে রুমে এসে কোমরে মুখ ক্রিম লাগানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। উৎস চেঞ্জ করে বেরিয়ে দেখে আদ্রি কোমরে মুখ লাগানোর চেষ্টা করেছে। উৎসকে দেখেই আদ্রি নিজের শাড়ি ঠিক করে নেয়। উৎস তৎক্ষণাৎ আদ্রির হাত থেকে মুখ ক্রিম নিয়ে আদ্রিকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে আদ্রির কোমরে ক্রিম লাগিয়ে দেয়। আদ্রি আবেশের চোখ বন্ধ করে বিছানার চাদর খামছে ধরে। তার ভেতরে তোলপাড় শুরু হয়ে যায়। বারবার কেঁপে ওঠে আদ্রি। শীত দ্বারাবে শীতল স্রোত বয়ে যায়। এর মধ্যে আদ্রির ফোন বেজে ওঠে। আদ্রি ফোনের স্ক্রিনে নাতাশা নামটা জ্বলজ্বল করতে দেখে। নাতাশা সহ তার বাবা মা কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিল। এদিকে আদ্রির বাড়িতে বিয়ের ঝামেলা ছিল, এজন্যই কয়েকটা দিন আদ্রি বাকি 2টা টিউশনি থেকেও ছুটি নিয়েছিল। আজকে তার ছুটির শেষ দিন। আগামীকাল থেকে আবারও তাকে পড়াতে যেতে হবে। উৎসের স্পর্শ সহ্য হচ্ছিল না আদ্রির। আদ্রি বারবার উৎসের থেকে পালাতে চাইছিল, কিন্তু সেটা মুখে বলতেও পারছিল না। অবশেষে নাতাশার গল্পে আদ্রি যেন আকাশের চাঁদ হাতে পায়। আদ্রি ফোন নিয়ে বাইরে এসে কল রিসিভ করে সালাম দিতেই অপর প্রান্ত থেকে ইতি চৌধুরী বলল। আমার বেবি বই খাতা নিয়ে টেবিলে ওয়েট করছে, জলদি পড়াতে এসো।
আপনারা গ্রাম থেকে চলে এসেছেন? হ্যাঁ, কিন্তু ম্যাম, আপনাদের তো আজকে আসার কথা ছিল, আর আমার আগামীকাল থেকে পড়াতে যাওয়ার কথা। আমি কবে ফিরবো কি ফিরবো না সেটা নিশ্চয় তোমার থেকে জেনে নিব না। এ কয়েকদিনে আমার বেবির অনেক পড়া মিস হয়ে গিয়েছে। তুমি দ্রুত চলে আসো। সরি ম্যাম, আমি তো আজকে আসতে পারবো না। আসতে পারবে না মানে কি? তোমাকে মাস শেষে এতগুলো টাকা দেওয়া হয়। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। 1 ঘন্টার মধ্যে তোমাকে যেন আমার বেবির পড়ার টেবিলে পাই। আদ্রি কিছু বলার আগে ইতি চৌধুরী সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আদ্রি বাড়িতে এত মেহমান রেখে কিভাবে বাড়ি থেকে বের হবে বুঝতে পারে না। আদ্রিকে চিন্তিত দেখে আদ্রির বাবা এসে বলল, তো কেমন চিন্তিত লাগছে কেন মা? আর বইলো না বাবা, নাতাশা আম্মু কল দিয়েছিল। তিনি এমন ভাব করেন যেন আমি তার মেয়ের টিউটর না, তার বাড়ির কাজের লোক। তিনি গ্রামে যাওয়ার আগে বলে গিয়েছিলেন 15 তারিখ থেকে পড়াতে যেতে। হুট করে এখন কল দিয়ে বলছে এক্ষুনি পড়াতে যেতে হবে। আচ্ছা মা, তুই আমাকে একটা কথা বলতো, তুই কি এই সম্পর্কটা মেনে নিয়েছিস, নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিস? না বাবা, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়। বিয়েটা যখন হয়ে গিয়েছে তখন আর আমার ফেরার কোনো রাস্তা নেই বাবা। মেয়েরা বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হয়। আমি না হয় আমার স্বামীর সাথে আপোষ করে চলবো। কথাটা শোনা মাত্রই সজল খন্দকার আদ্রিকে নিজের বুকে টেনে নিয়ে বলল, আমি তোর মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম মা। তোর এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, এখন আর তোর বাড়ি বাড়ি গিয়ে টিউশনই করাতে হবে না। আমি তোর শ্বশুর বাড়ির সম্পর্কে যতটা শুনেছি, তারা মনে হয় না তোকে এখনো টিউশনি করাতে দিবে। তুই আজকেই সবাইকে বলে আসবি তুই আর পড়াতে পারবি না। কিন্তু বাবা, কয়েক মাস পরে 3 জনেরই পরীক্ষা, আমারও তো একটা দায়িত্ব আছে। আমি এভাবে মাঝপথে সবাইকে ছেড়ে আসতে পারি না বাবা। ঠিক আছে মা, তুই যা ভালো মনে করিস তাই কর। তবে এখন জামাইকে নিয়ে খেতে আয়। অনেকক্ষণ হলো তোরা এসেছিস, কিন্তু এখনো তোদের নাস্তা পানি দেওয়া হলো না। তুই আর দেরি করিস না মা, জামাইকে নিয়ে আয়। আমি গিয়ে দেখি শাইলা কি করছে। তুমি যাও, আমি আসছি বাবা। উৎস আদ্রি আসা উপলক্ষে শায়লা পাকন পিঠা, তেলে ভাজা পিঠা, নকশি পিঠা, দুধ চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা সহ আরো হরেক রকমের পিঠা বানিয়েছেন। তিনি বড়লোক জামাইকে কিছুতেই হাতছাড়া করতে চাইছেন না। তাই তো তিনি সালমা তালুকদারের কাছে ফোন করে উৎসের পছন্দের সব খাবার রান্না করেছেন। আদ্রি উৎসকে নিয়ে আসতে শায়লা খন্দকার ফ্লোরে একটা মাদুর পেতে দেয়। মাদুর দেখে উৎসের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সে কখনো নিচে বসে খায়নি। আদ্রি উৎসের সমস্যা বুঝতে পেরে উৎসকে অনুনয় বিনয় করে বলল, প্লিজ একটু মানিয়ে নিন, না হলে এতগুলো মানুষ কষ্ট পাবে। প্রত্যুত্তরে উৎস কোনো কথা না বলে চুপচাপ মাদুরে বসে পড়ে, যা দেখে খুশিতে চোখ ছলছল করে ওঠে আদ্রির। উৎস আদ্রি দুজনেই দুজনের মতো খাচ্ছে। এমন সময় আদ্রির নানি এসে বলল, একই রে আদু, তোরা আলাদা আলাদা থালে খাচ্ছিস কেন রে? বিয়ের পর স্বামী বউ দুজনে এক থালায় খাতি হয়, তাহলে দুজনের মধ্যে মায়া মমতা প্রেম ভালোবাসা মহব্বত বাড়ে। তার কথা শুনে মনে মনে উৎস তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার জীবনে যার কোনো অস্তিত্বই নাই, তার প্রতি কি আদৌ আমার মায়া মমতা ভালোবাসা বাড়বে? আদ্রি উৎসের মনের অবস্থা। আদ্রির এমন আকাশ কুসুম চিন্তার মধ্যে হুট করে উৎসব বলে উঠল, আমি তোমাকে খাইয়ে দিলাম, এবার আমাকে খাইয়ে দাও। কথাটা শোনা মাত্রই চোখ বড় বড় হয়ে যায় আদ্রির। আদ্রির প্লেট থেকে এক লোকমা খাবার তুলে উৎসের মুখে দিতে গিয়ে হাত পা ক্রমশ অবশ হয়ে আসে তার। আদ্রির কাপা হাত দেখে উৎস নিজে আদ্রির হাত থেকে খাবারের লোকমা মুখে পুরে চিবোতে থাকে। এক প্রকার ভয়, লজ্জা, অস্বস্তি নিয়ে খাবার শেষ করে আদ্রি দ্রুত নিজের রুমে এসে দু হাতে নিজের মুখ ঢেকে নিয়ে বলল, ইস, আজকে সকাল থেকে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে। আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এত কিছু পরেও আমি মানুষটার সামনে দাঁড়াবো কিভাবে? তার চেয়ে বরং মানুষটার রূপে আসার আগেই আমি নাতাশাকে পড়াতে চলে যাই, তাহলে আর মানুষটার মুখোমুখি হতে হবে না আমায়। হ্যাঁ, তাই করি। বলে আদ্রি আলমারি খুলে তার পছন্দের বরখাটা খুঁজতে থাকে। আদ্রি সবেমাত্র বরখাটা হাতে নিয়েছে, ঠিক তখনই দরজা লাগানোর শব্দ শুনতে পায়। আদ্রি তৎক্ষণাৎ পেছনে ফিরে উৎসকে দেখতে পায়। উৎসকে দেখা মাত্রই আদ্রি আলমারি বন্ধ করে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই উৎস আদ্রির হাত ধরে টান দেয়।
আদ্রি তাল সামলাতে না পেরে উৎসের শার্ট খামছে ধরে, যা দেখে উৎস বলল, এই সব কিছু তোমার প্ল্যান করা, তাই না? তুমি ওই বুড়িদের এসব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছো, তাই না? এইসব কি বলছেন আপনি উৎস? আমি কেন রানীকে এসব শিখিয়ে দিব আজব? কেন আবার? আমার স্ত্রীর অধিকার পাওয়ার জন্য, যাতে করে আমার কাছাকাছি আসতে পারো, আমার স্ত্রী হয়ে উঠতে পারো। কিন্তু তুমি যতই চেষ্টা করো না কেন সফল হতে পারবে না। আমি কখনো তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিব না, কখনো না। বলে উৎস এক প্রকার আদ্রিকে ছুঁড়ে নিচে ফেলে দেয়, যার দরুন আদ্রি কোমরে আবারও বেশ ব্যথা অনুভব করে। কিন্তু উৎসকে ব্যাপারটা বুঝতে না দিয়ে আদ্রি নিজ থেকে উঠে উৎসকে কিছু বলতে যাবে, তার আগে উৎসের ফোন বেজে ওঠে। উৎস ফোনে বাবার নামটা জলজল করতে দেখে ফোন নিয়ে বাইরে এসে কল রিসিভ করে বলল, কিছু বলবেন মিস্টার জাহিদ তালুকদার? আমি তোমার বাবা হই উৎস। আর কত অভিমান করে থাকবে আমার উপর? কতগুলো বছর হয়ে গিয়েছে তুমি আমাকে বাবা বলে ডাকো না। আমি সব সময় চাতক পাখির মতো বসে থাকি। মনে হয় এই বুঝি আমার উৎস আমাকে বাবা বলে ডাকবে, বাবা ডেকে আমার অশান্ত হৃদয়টাকে শান্ত করবে। কিন্তু না, দিন মাস সপ্তাহ বছর পেরিয়ে যায়, অথচ আমার ছেলে আমাকে বাবা বলে ডাকে না। তুমি তো বিয়ে করেছো, দোয়া করি খুব শীঘ্র আল্লাহ তাআলা তোমাকে যেন সন্তান দান করেন। নিজে যখন বাবা হবে তখন আমার জ্বালা, আমার কষ্টটা বুঝতে পারবে উৎস, বুঝতে পারবে বাবা ডাক শোনার মতো কতটা শান্তি পাওয়া যায়। জাহিদ তালুকদারের কথায় উৎসের চোখ ভিজে আসে। জাহিদ তালুকদারের সাথে অভিমান করে তাকে বাবা বলে ডাকে না উৎস। এতে নিজেও ভেতরে ভেতরে যন্ত্রণা ভোগ করে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয় না। উৎস সন্তর্পণে চোখের পানি মুছে বলল, কী জন্য ফোন দিয়েছেন সেটা বলুন। তুমি দেশে ফেরার পর থেকেই তোমাকে বলছি আমার বিজনেসের দায়িত্ব নাও। আমার নিজেরও তো বয়স হয়েছে, কখন কি হয়ে যায় কিছু বলা যায় না। আমি যাচ্ছি, তুমি একটু একটু করে বিজনেস ইনভলভ হও। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমাকে কি করতে হবে তাই বলুন। আজকে ফারুক চৌধুরীর সাথে আমার একটা মিটিং ছিল। একটা হোটেলে মিট করার কথা ছিল আমাদের, কিন্তু হুট করে ফারুক চৌধুরী নাকি একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই আমাকে তার বাড়িতে ডেকে পাঠিয়েছেন। আমি চাই আজকের ডিলটা তুমি ফাইনাল করো। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ বেটা, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি ফারুক চৌধুরীকে চিনি। তার মেয়ে নাতাশার জন্মদিনের পার্টিতে আমি সেখানে গিয়েছিলাম। বলে ফোন কেটে দিয়ে আদ্রির রুমে এসে দেখে আদ্রি তার শার্ট প্যান্ট গুছিয়ে রাখছে। উৎস ব্যাপারটা দেখেও না দেখার ভান করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ফারুক চৌধুরীর সাথে মিট করতে যাওয়ার জন্য রেডি হয়। তাতে রেডি হতে আদ্রি মনে করে উৎস হয়তো তাকে রেখে বাড়ি চলে আসতে চাইছে। তবুও শিওর হওয়ার জন্য আদ্রি উৎসের দিকে এগিয়ে এসে বলল, আপনি কি তখনকার ব্যাপারটা নিয়ে রেগে আছেন? সামান্য একটা বিষয় কি ইস্যু করে কাউকে কিছু না জানিয়ে ওই বাড়িতে চলে যাচ্ছেন আপনি? আমিও কি যাব আপনার সাথে? আমার তো আজকে এই বাড়িতে এলাম, কটা দিন থাকি না এখানে। আদ্রি একটার পর একটা প্রশ্ন করতে থাকে, কিন্তু উৎস করে উত্তর দিচ্ছে না দেখে আদ্রি আবারও বলল, কোথায় যাচ্ছেন আপনি? কি হলো, কথা বলছেন না কেন? তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। আপনাকে দেখতে না পেলে বাবা মা তো জিজ্ঞেস করবে আপনার কথা, তখন আমি কি বলবো তাদেরকে? আদিতার বিষয়ে সত্যিটা না জানা পর্যন্ত আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না, তুমি এই বিষয়ে নিশ্চিত থাকো। বলে উৎস বেরিয়ে পড়ে। তার যাওয়ার কিছুক্ষণ পরে আদ্রিও বরখা হিজাব পরে নাতাশার বাড়িতে আসার জন্য বেরিয়ে পড়ে। উৎস ফারুক চৌধুরীর সাথে মিটিং শেষ করে নিজেদের মধ্যে আলাপ করতে থাকে। তাদের আলাপচারিতার মধ্যে নাতাশা সেখানে এসে উপস্থিত হয়। নাতাশাকে দেখে ফারুক চৌধুরী বলল, কিছু বলবে মামুনি? আচ্ছা পাপা, মম সবসময় ম্যামের সাথে এত খারাপ ব্যবহার কেন করে বলো তো? ম্যাম কত ভালো একটা মেয়ে, অথচ মম সবসময় ম্যামকে বাজে কথা বলে। কেন মা, কি হয়েছে? ম্যাম বারবার বলেছে সে আজকে পড়াতে আসতে পারবে না, কিন্তু মম এটা কিছুতেই মানতে রাজি নন। একদিন না বললে কি এমন ক্ষতি হতো বলো তো পাপা? হয়তো ম্যাম অসুস্থ, এই জন্যই তিনি আসতে চাইছেন না। তুমি বরং আদ্রিকে কল দিয়ে বলে দাও যে আজকে তার পড়াতে আসতে হবে না, পাপা না করে দিয়েছে। আদ্রি নামটা শোনা মাত্রই চমকে ওঠে উৎস। উৎস গল্পে গল্পে ফারুক চৌধুরীকে বলল, এ আদ্রিটাকে? আদ্রিতা খন্দকার, নাতাশার হোম টিউটর, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অনেক সহজ সরল ভদ্র মেয়েটা। পার্সোনালভাবে তাকে আমার খুবই ভালো লাগে।
কিন্তু আমার ওয়াইফ কেন জানি মেয়েটাকে পছন্দ করে না। ফারুক চৌধুরীর কথা শুনে উৎসের বুঝতে বাকি রইল না তিনি ঠিক কার কথা বলছেন। উৎস তবুও শিওর হওয়ার জন্য বলল, আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতে পারি? অবশ্যই। এই আদ্রির কোনো ছবি হবে? মানে আমি একজন আদ্রিকে চিনি, সেই আদ্রি আর এই আদ্রি একজন কিনা সেটাই দেখব। উৎসের কথা শোনা মাত্রই নাতাশা তার ফোন থেকে আদ্রির একটা ছবি বের করে উৎসের হাতে দিল। ছবিটা দেখা মাত্রই উৎসের হার্টবিট বেড়ে গেল, তার হাত কাঁপতে শুরু করলো। উৎস মনে মনে বলল, এটাই তো আমার সন্ধ্যা কন্যা। স্যার মানে সেদিন সন্ধ্যাবেলায় আমি আদ্রিকে দেখেছিলাম, আদিকে নয়। আদি আমাকে মিথ্যা বলেছে, ঠকিয়েছে আমাকে, আর আমি কি না আদ্রিকে ভুল বুঝলাম। আমি আমার ভালোবাসাকে চিনতে পারলাম না। সেটা আমি এখন আদ্রির মুখোমুখি দাঁড়াবো কিভাবে? আমার এই ভুলের জন্য আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আদ্রি নাতাশাকে পড়ানোর জন্য তাদের বাড়ি এসে ড্রয়িং রুমে উৎসকে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। সে তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই উৎস এসে আদ্রিকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় আদ্রি। আদ্রি মনে করে উৎস হয়তো তাকে আদিতা ভেবে জড়িয়ে ধরেছে, এজন্যই সে উৎসের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, আপনি আবারও ভুল করছেন উৎস, আমি আদিতা না, আদ্রি। আমি জানি তুমি আদ্রি, সাথে এটাও জানি তুমি আমার সন্ধ্যা কন্যা, যার সাথে এক সন্ধেবেলায় এই চৌধুরী ভিলায় আমার দেখা হয়েছিল। এসব কি বলছেন আপনি উৎস? তুমি যে আমার সন্ধ্যা কন্যা এটা জানার পরে এত বড় একটা সত্যি আমার থেকে কেন লুকিয়ে গেলে আদ্রি? কেন আমাকে তিলে তিলে পুড়িয়ে মারলে? বুঝতে পেরেছি, আমি তোমাকে না চিনে কষ্ট দিয়েছিলাম, এই জন্যই তুমি আমার উপর প্রতিশোধ নিলে, তাই না? আদ্রি ঠিক কি উত্তর দেবে জানা নেই তার। সে তো নিজেও জানে না সেই উৎসের সন্দেহকন্যা। উৎস যে মেয়েটাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, সেই মেয়েটা আদি নয়, বরং সে নিজেই। আদ্রি কি বলবে বুঝতে না পেরে বলল, আমি নিজেও জানতাম না আমি আপনার সন্দেহ করতাম। আদি আমার বলেছিল, আদির সাথে কোনো এক সন্ধ্যেবেলা আপনার সাথে দেখা হয়েছিল, এই জন্যই আপনি আদিকে সন্দেহ কন্যা বলে ডাকেন। জানো আদ্রি, আমি না অনেক বোকা। তোমার বোনটা আমাকে কত সহজে বোকা বানিয়েছে। তোমার সাথে যখন আমার দেখা, তখনই তোমার মায়াবী চোখের মায়ায় পড়ে যায় আমি। কিন্তু তোমার নাম পরিচয় কিছুই জানা ছিল না আমার। আমি পরের দিন আবারও সেই জায়গায় ছুটে আসি যেখানে তোমার আমার প্রথম দেখা হয়েছিল। ঠিক তখনই আমি তোমার মতো কালো বোরকা পরা একটা মেয়েকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখি। দারোয়ান আঙ্কেলের কাছ থেকে জানতে পারি মেয়েটার নাম আদিতা। ব্যাস, আমি সেদিনই তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। কিন্তু প্রথম থেকে আদিকে আমার মনে সন্দেহ জেগেছিল, আবার এটাও মনে হচ্ছিল হয়তো সবটা আমার মনের ভুল। তবে আজ বুঝতে পারছি আমি সঠিক ছিলাম। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অপমান তুচ্ছতাচ্ছিল্য করেছি। আমি খাঁটি সোনা চিনতে ভুল করেছিলাম। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য, তবু বলছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। বলে উৎস আদ্রির পা জড়িয়ে ধরল। আদ্রি তৎক্ষণাৎ নিজের পা ছাড়িয়ে নিয়ে বলল, ছি ছি, এইসব কি করছেন আপনি উৎস? মানুন না মানুন, আমি আপনাকে আমার স্বামী হিসেবে মনে প্রাণে বিশ্বাস করি। আপনি আমার সাথে যা যা খারাপ করেছেন সেসব না হয় আমাকে ভালোবেসে ওষুধ করে দিবেন। উৎস তৎক্ষণাৎ আদ্রিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে আর কোনো কষ্ট দিব না। আজ থেকে তোমার সুখের দিন শুরু হলো, কথা দিচ্ছি। আমি বেঁচে থাকতে তোমার চোখের পানি আসতে দিব না। নতুন করে সবটা শুরু করবো আমরা। দেখো, আমরা অনেক ভালো থাকবো, অনেক। উৎস আদ্রিতাকে টিউশন থেকে নিয়ে চলে আসে। তাদের ভালোবাসা দেখে ফারুক সাহেব কিছু বলেননি। উৎস তার সন্ধ্যা কন্যাকে নিয়ে লং ড্রাইভে চলে যায়। অনেক কষ্টের পর আদ্রিতাই যে তার সন্ধ্যা কন্যা, এটা জানার পর উৎস আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে।